সংযম সাধনার রোজা শুরু। রমজানের চাহিদার চেয়ে বেশি আমদানির পরও সয়াবিন তেল উধাও, নিয়ন্ত্রণ কয়েকটি কোম্পানির হাতে। আবার সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের আবারও অঙ্গীকার সিইসি নাসির উদ্দিনের। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নেওয়ার তাগিদ বিএনপি। ব্যতিক্রমী কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হবে এবারে স্বাধীনতা পুরস্কার, সংখ্যায় 10-এর কম, জানিয়েছেন উপদেষ্টারা। রংপুরে আলোচিত শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 9 এপ্রিলের মধ্যে জমা দেওয়া হবে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরু হলো রহমত, বরকত আর নাজাতের পবিত্র মাহে রমজান। শনিবার দিবাগত রাতে সেহরি খেয়ে 1 মাসের সিয়াম সাধনা শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। নির্দিষ্ট সময়ের অনেক আগেই তারাবিতে অংশ নিতে মুসল্লিরা জমায়েত হন মসজিদে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে 1 মাস সিয়াম সাধনা করতে পারার প্রত্যয় তারাবি আদায় করা মুসল্লিদের। আগামী 27 মার্চ দিবাগত রাতে পালিত হবে লাইলাতুল কদর। রমজানের চাহিদার চেয়ে 89,000 লিটার সয়াবিন তেল বেশি আমদানি হয়েছে সরকারের, এমন তথ্যের ছাপ নেই বাজারে। আমদানিকারক প্রতিষ্ঠান প্রতিশ্রুতি দিলেও রাজধানীর বাজারগুলোতে চাহিদার সামান্যই মিলছে সয়াবিন তেল। ডিলার ও খুচরা দোকানে সবার একই বক্তব্য, কোম্পানিগুলো দিচ্ছে না প্রয়োজনীয় তেল। বিশ্লেষকরা বলছেন, সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণ করছে কর্পোরেট প্রতিষ্ঠান। সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে নিশ্চিত করতে হবে কোম্পানিগুলোর জবাবদিহিতা। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, রমজানে দেশে 3 লাখ মেট্রিক টন সয়াবিন তেল চাহিদার বিপরীতে আমদানি হয়েছে 3,89,000 মেট্রিক টন। গত 27 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে এমন তথ্য দেওয়া হয়। রমজান মাসে ভোজ্য তেলের চাহিদাও 3 লক্ষ টনের মতো, যার মধ্যে 3,89,000 টনের মতো আমদানি হয়েছে। এর আগে গত 16 ফেব্রুয়ারি ভোক্তা অধিদপ্তরের অনুষ্ঠানে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করে 26-27 ফেব্রুয়ারি থেকে বাজার 6 লাভ হবে সয়াবিন তেলে। 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণের মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। কাজেই ধরে নেওয়া যায় বাজারে এখন পর্যাপ্ত তেল থাকবে, কিন্তু চাহিদা ও যোগানের অর্থনৈতিক সঙ্গে এখন কাজ করছে না বাজারে। দোকানগুলো অনেকটাই তেল শূন্য। ডিলারে তো হয় না, এখন কোম্পানি কয় সাপ্লাই দিতে আছে, সাপ্লাই কোন জায়গায় দিতে আছে এটাই তো বোঝা যায় না। আমরা যতটুকু বুঝতেছি আর কি, মানুষের শুনতেছি যে তেলের দাম বাড়াইলে তেল অ্যাভেলেবেল হয়ে যাবে। ডিলাররা জানান, বারবার চাহিদা জানানো হলেও কোম্পানিগুলো দিচ্ছে না তেল। তারা তো এই কোনো সদুত্তর দিচ্ছে না আমাদেরকে, কোনো সদুত্তর দিচ্ছে আমাদেরকে, বলছে যদি ভালো লাগে নেন, না হলে কোনো কথা নাই। অফিসার আমাদেরকে কথা বলতেছে। বিশ্লেষকরা বলছেন, ভোজ্য তেলের বাজারগুলো এখনো নিয়ন্ত্রণ করছে কয়েকটি প্রতিষ্ঠান। এজন্য সরকারি দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে আরো দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। বাজার থেকে প্রায় পণ্য উধাও হয়ে যাওয়া এবং বিশেষত যেই পণ্যগুলো আপনার গুটি কয়েক আমদানিকারক আমদানি করে থাকেন, আর সেই বিষয়গুলোতে সবসময়ই আমাদের বিশেষ নজর রাখা উচিত। আমাদের যেটা মনে হয় আর কি, সেইটা হলো যে এক্ষেত্রে সরকারের আমার মনে হয় যে বিশেষ নজরটা এই কারণে রাখা উচিত। আমরা অর্থনীতির ভাষায়ও বলি যে যখন গুটি কয়েক বিক্রেতা থাকেন একটা পণ্যের ক্ষেত্রে, তখন এটাকে আমরা বলি অলিগোপলি মার্কেট। তো এই মার্কেট একই সাথে প্রতিযোগিতামূলকভাবেও কাজ করতে পারে, আবার এটা মনোপলি হিসেবেও কাজ করতে পারে। এই প্রতিযোগিতাটাকে ধরে রাখার দায়িত্ব বাজারে যারা রেগুলেটর আছেন, অর্থাৎ সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছেন, তাদের উপরে বর্তায়। এদিকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রবিবারও বাজার তদারকি করছে ভোক্তার টিম। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। ভোটার দিবস উদ্বোধন করে সিইসি এসব কথা বলেন। 7ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ভোটার দিবসের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এখন দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন।
এর মাঝে নারী ভোটার 6,03,69,666, পুরুষ ভোটার 6,33,61,615 জন, আর হিজড়া পরিচয়ে ভোটার আছেন 994 জন। সিইসি বলেন, জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। ইতিহাস সাক্ষ্য দেয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। সুতরাং আমার প্রত্যাশা, কেউ এই জাতীয় উদ্যোগ নেবেন না, কেউ এই জাতীয় চেষ্টা করবেন না। আমরা ইনশাআল্লাহ সর্বশক্তি দিয়ে এই 18 কোটি মানুষের পাশে আছি, এবং আমি 18 কোটি মানুষের কাছে আমার আবেদন থাকবে, আপনারা আমাদের পাশে থাকুন, যাতে আপনাদের যে অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধে আছি। আমরা ইট ইজ এ কাইন্ড অফ ওয়ার। আমরা ওয়ার ফুটিংয়ে কাজ করছি, অত্যন্ত সীমিত টাইম লিমিটের মধ্যে, সময় বেশি নাই। আজ জাতীয় ভোটার দিবস। সারা দেশে নানান আয়োজনে পালিত হচ্ছে দিনটি। তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে, এই স্লোগানকে সামনে রেখে দিবসটি পালন হয়েছে ময়মনসিংহে। সকালে মহানগরীর টাউন হল চত্বরে একটি র্যালির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদ। দিনটি উপলক্ষে আলোচনা সভা হয়েছে বাগেরহাটে। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হলিউল ইসলাম। র্যালি ও আলোচনা সভা হয়েছে কুড়িগ্রামে। সকালে র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের আলোচনা সভা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবো। নাটোর জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে দিবসটি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আসমা শাহিন। দিনটি উপলক্ষে আলোচনা সভা ও ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে রাঙামাটিতে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। এছাড়া টাঙ্গাইল, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ দিবসটি পালন করা হয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে, দেরি হলে ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, ইনিয়ে বিনিয়ে বর্তমান সরকারের কাছে থেকে আশ্বাস পাওয়া গেছে, কিন্তু নির্বাচন নিয়ে যেন সময় নষ্ট না হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, জনগণের অবস্থা ভালো না, মানুষের পেটে ভাত না থাকলে সরকারের ভালো কাজের সমালোচনাও করবে। রমজানে গরিব মানুষের দিকে খেয়াল রাখতে হবে। বাজার পরিস্থিতি ও সরবরাহ ভালো রাখতে সরকারের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি দরকার বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। অনুষ্ঠানে শিক্ষাবিদ সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। যদিও ইনিয়ে বিনিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কি না। কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয় সেটাই হচ্ছে আমাদের প্রস্তাব। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্ট থেকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি সোমবার সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। এর আগে গত 27 ফেব্রুয়ারি এই আপিলের শুনানির জন্য 2রা মার্চ দিন ঠিক করে আপিল বিভাগ। গত বছরের 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এই মামলায় সাজা হওয়া অন্য 2 জনকে খালাস দেওয়া হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালের 8 আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে এবছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। তবে এবছর কারা ও কতজন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তা জানাননি শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা।
বলেন, কমিটি কিছু নাম সুপারিশ করেছে, চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে তা পাঠানো হবে। দেশের জন্য অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, এর আগে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে দলগত ও গোষ্ঠীগত সিদ্ধান্ত নেওয়া হতো। অভিযোগ করেন, র্যাবের মতো বিতর্কিত প্রতিষ্ঠানকেও দেশের সর্বোচ্চ এই পুরস্কার দেওয়া হয়েছিল। এবছর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তের সংখ্যা 10 জনেরও কম বলে জানান উপদেষ্টা। স্বাধীনতা পুরস্কারও এমন মানুষকে দেওয়া হয়েছে তাদের তো জীবনব্যাপী যে অবদান, সেটা স্বীকৃতি হিসাবে এত বছর পরেও তারা কিন্তু কোনো পুরস্কার পাননি। কাজেই আপনাদের অনুমান করে নিতে হবে যে কি ধরনের আমরা মনোনয়ন দিয়েছি। আমরা এর আগে যে স্বাধীনতা দিবস পুরস্কার দেখতাম, তখন আমাদের কাছে মনে হয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে যেটা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছিল, এবং এমন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল, র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল। অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা 21শে পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরো খুশি হবেন এবং আপনারা মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। রংপুরে আলোচিত শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন আগামী 9 এপ্রিলের মধ্যে জমা দেওয়া হবে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে এই মামলার প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে পৃথক প্রতিবেদন মার্চের মধ্যে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। রবিবার মামলার শুনানি শেষে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার 4 আসামিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারের আবেদন করা হলে আগামী 9 এপ্রিল তাদের হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ, এসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। এই 4 জন আবু সাইদ হত্যায় সরাসরি জড়িত বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। তদন্ত প্রায় সমাপ্ত হয়ে গেছে। 9 এপ্রিলের মধ্যে আমরা আশা করছি আবু সাইদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। সেই তদন্ত রিপোর্টে সরাসরি আমরা যেটা দেখেছি, আমাদের তদন্ত সংস্থা যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ 9 এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। পিরোজপুর জেলা জজ আদালত থেকে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক পিপি সহ আওয়ামী লীগের 5 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীদের ক্ষোভের মুখে পড়েন তারা। 18 অক্টোবর দায়ের হওয়া একটি মামলায় দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান এম মতিউর রহমান, সাবেক পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক জিপি শহীদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ এবং ফিরোজের ছোট ভাই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতেজা হাসান রাজু। এদের মধ্যে আলাউদ্দিন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তারা। সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে। তবে তাদের উপস্থিতি টের পেয়ে আদালত প্রাঙ্গণে ভিড় করে বিএনপির নেতাকর্মীরা। আদালত থেকে বের হওয়ার সময় তাদের উপর হামলা হয়। পরে পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। চট্টগ্রামের বাঁশখালীতে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নরসিংদীর রায়পুরায় শিশু সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। চট্টগ্রামের বাঁশখালী সরল ইউনিয়নের কানুন গোড়খালী গ্রামে অটোচালক জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অটোরিকশা, মোবাইল ও মানিব্যাগ কিছুই খোয়া যায়নি। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা তার। এদিকে নরসিংদীর রায়পুরায় আহনাম মিয়া নামে 3 বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক মা শিরিন আক্তার। শনিবার রাতে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের মির্জানগর গ্রামে এই ঘটনা হয়। নিহত আহনাম মিয়া প্রবাসী ডালিম মিয়ার একমাত্র ছেলে। ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে 60 জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই অভিযানে অংশ নেয় সেনাবাহিনী সহ র্যাব, বিজিবি, পুলিশ ও এপিবিএন এর বিপুল সংখ্যক সদস্য।
এ সময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়াও বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে আটক করা হয় 60 জনকে। রাজধানীর উত্তরা সহ শিল্পাঞ্চল টঙ্গী অপরাধ প্রবণ এলাকা হয়ে ওঠায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে যৌথ বাহিনী অভিযান চালায়। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায় আরও 10 জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এই ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হলো। হামলার শিকার পুলিশ কর্মকর্তা হলেন পতেঙ্গা থানার উপপরিদর্শক ইউসুফ আলী। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ বলে মব সৃষ্টি করে ও দুষ্কৃতিকারীদের ঘটনাস্থলে জড়ো করে। পরে খবর পেয়ে সৈকত এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে। একই সঙ্গে উত্তেজিত জনতা মব সৃষ্টিকারী দুজনকে তৎক্ষণাৎ ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সরকারি নজরদারির অভাবে টাঙ্গাইলে বাড়ছে তামাক চাষ। পরিমাণে তা গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ। তামাক কোম্পানিগুলোর সার, কীটনাশক ও অর্থের প্রলোভনে ক্ষতিকর এই ফসল চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। এতে হারিয়ে যেতে বসেছে অন্য ফসল, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। টাঙ্গাইল থেকে আতাউর রহমান আজাদের রিপোর্ট। টাঙ্গাইলে যমুনার চরে একসময় চাষ হতো ধান সহ অন্যান্য ফসল। 90-এর দশকে নদী ভাঙনে বিলীন হয় চরের বেশিরভাগ ফসলি জমি। এখন বাঁধ নির্মাণে অনেকটাই কমেছে যমুনার ভাঙন, আবারও জেগেছে চর। আবাদি জমি ফিরে পেলেও ধান চাষে ফেরেনি কৃষক। বহুজাতিক কোম্পানিগুলোর প্রলোভনে তামাক চাষে নামেন একসময়ের ধান চাষিরা। সুযোগ সুবিধার পাশাপাশি দাম ভালো পাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি জেনেও তামাক চাষে ঝুঁকছেন চাষিরা। ফসল উৎপাদনে খরচ বেশি ও ন্যায্য মূল্যের নিশ্চয়তা না থাকায় তামাক চাষে আগ্রহ বাড়ছে তাদের। কৃষকদের ফেরাতে কাজে আসছে না কৃষি অধিদপ্তরের কোনো পরামর্শও। ফসলে আমরা লাভবান হইতে পারি না, দাম নাই, না সব জিনিসের দাম কম, খরচ বেশি। আর বালি মাটিতে অন্যান্য ফসল হয় না, এ কারণে মূলত আমরা তামাক চাষ করি। আমাদের আবাদে যে খরচ হয় তাতে আমাদের মোটামুটি একটা ভালো প্রফিট থাকে। টাঙ্গাইলের 5টি উপজেলায় এবার 233 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। তামাক চাষ নিরুৎসাহিত করতে আইনের যথাযথ প্রয়োগের পরামর্শ দিচ্ছেন জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি। বছরে বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষ তামাক সেবনের কারণে প্রায় 1.5 লক্ষ লোকের মৃত্যু হয়ে থাকে। এই ভয়াবহতা থেকে দেশকে বাঁচাতে হলে অবশ্যই তামাক নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, তামাক প্রক্রিয়াজাত ব্যবহারের কারণে মুখে ক্যান্সার, উচ্চ রক্তচাপে ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে। তামাক চাষে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারে নষ্ট হচ্ছে জমির উর্বর শক্তি। হুমকির মুখে জীববৈচিত্র্য ও পরিবেশ। অতিরিক্ত সার, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে যে পরিমাণ তামাক ফলন করা হয় তাতে জমির উর্বরতা কমে যায় অনেক বেশি এবং সেই কারণে পরিবেশ দূষণ অনেক বেশি হয়। তামাক চাষ থেকে কৃষকদের ফেরাতে উঠান বৈঠক ও অন্য ফসল চাষে প্রণোদনা দেয়া সহ নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। তামাক চাষে যে সারগুলো ইউজ করে, বিশেষ করে তামাকের জন্য স্পেসিফিক কিছু সার আছে, অ্যামোনিয়াম সালফেট, যেগুলো এই সারগুলো আমাদের বিসিআইসি ডিলার কৃষকদের জন্য যে ভর্তুকি মূল্যে যে সারগুলো আছে সেখান থেকে তারা যাতে না নিতে পারে, এতে করে তারা হয়তো একটু নিরুৎসাহিত হবে। তামাক চাষ ঠেকাতে মাঠ পর্যায়ে তেমন কোনো তৎপরতা না থাকায় ব্যথিত সচেতনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদ জামাত আয়োজনের সামগ্রিক প্রস্তুতি নিয়ে সভা করেছে ঈদগাহ পরিচালনা কমিটি। সভায় জানানো হয় 198তম ঈদ উল ফিতরের জামাতে ইমামতি করবেন আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদ জামাত শুরু হবে সকাল 10টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এতে সভাপতিত্ব করেন ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান। রোজা উপলক্ষে ট্রাফিক, বাজার ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেছে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ। নগরীর পুলিশ লাইন্স ড্রিল শেডে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে বাজার মনিটরিং করা হবে বলে জানান তিনি।
প্রশাসন ক্যাডারে পক্ষপাতিত্বপূর্ণ ও বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের অভিযোগ এনে এর প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে রাজশাহী আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। রাজশাহীর সাহেববাজারের 0 পয়েন্টে এই মানববন্ধন হয়। এতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ সমন্বয়ক আব্দুল গফফার অভিযোগ করেন, ফেসবুকে লেখালেখির মতো তুচ্ছ কারণে 25 ক্যাডারের 12 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একই ইস্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ক্লাবের সামনে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট মোড়ে রোড শো করেছে বিআরটিএ। এতে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ আইনুল হুদা চৌধুরী সহ বিআরটিএ চট্টগ্রাম বিভাগের কর্মকর্তারা। রোড শোতে পরিবহন চালক, যাত্রী এবং পথচারীদের মাঝে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ধরনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বরিশালে লাইসেন্স মেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে কোস্ট গার্ড ও নৌ পুলিশের বিরুদ্ধে শ্রম সচিব AHM শফিকুজ্জামানের কাছে অভিযোগ করেছেন জেলেরা। অভিযোগ না থাকলেও মাছ ধরার নৌকা, ট্রলার ও জাল নিয়ে যাওয়া সহ নানা হয়রানির অভিযোগ করেন তারা। নগরীর আমানতগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে এই লাইসেন্স মেলা অনুষ্ঠিত হয়। সারা দেশের মতো মানিকগঞ্জেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া এবং গ্র্যাজুয়েট চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ম্যাথস কোর্স কারিকুলাম ও 4 দফা নিয়ে মিথ্যাচার ও কটূক্তির নিন্দা ও প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। একই ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখা। স্থানীয় প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা হয়েছে টাঙ্গাইলের ঘাটাইলে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ। পবিত্র রমজান উপলক্ষে কেরানীগঞ্জে সহস্রাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে নামাজঘর মানবতার সেবা নামে একটি সংগঠন। আগানগর আমবাগিচা এলাকায় ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আইনাল হোসেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ধন্যবাদ সবাইকে।